আমরা যারা বিসিএস সেক্টরে একদমই নতুন, বিশেষ করে চিন্তাভাবনা করছি যে ৪৭তম বিসিএস প্রিলিমিনারিতে আমরা অংশগ্রহণ করব। বাট কোনোভাবেই আমরা বুঝতে পারছি না যে কিভাবে আসলে প্রিপারেশনটা আমাদের শুরু করা উচিত। তাদের জন্য আজকের এই ভিডিও। ফার্স্টেই বলে রাখি যে আমি একদম ওরকম এক্সপার্ট কেউ বা প্রফেশনাল কেউ না। আমার বিগত ৩টা প্রিলিমিনারি অর্থাৎ ৪৩, ৪৪, ৪৫ প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছি আমি। পাশাপাশি আমি এখন বর্তমানে প্রাইমারি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত রয়েছি। সো আমার যে অবজারভেশনসগুলো অর্থাৎ আমি যে ব্যারিয়ারগুলো ফেস করেছিলাম বা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে প্রবলেমগুলো প্রথমেই হয়েছিল, সেই প্রবলেমগুলোর প্রেক্ষাপটে আমি আপনাদের সাথে আজকে বিসিএস প্রিপারেশনটা আসলে শুরু করব কিভাবে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো। অ্যান্ড আমি দেখেছি যে আমরা ইউটিউবে বা যে কোনো জায়গায় যদি আমরা সার্চ করি যে আসলে শূন্য থেকে কিভাবে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নেব, দেখা যায় যে অনেক ধরনেরই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কথাবার্তা আমরা পাই যে আসলে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, বুঝতে হবে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে। সো এই যে কথাগুলো, এই কথাগুলোর একদম এক্স্যাক্ট কোনো পয়েন্ট আমি খুঁজে পেতাম না যে আসলে কোশ্চেন যে অ্যানালাইসিস করব, আমি আসলে কিভাবে কোশ্চেনটা অ্যানালাইসিস করব বা কি পড়বো কি বাদ দেবো, এটা যেমন আমাদের বুঝতে হবে, বাট বোঝার ওয়েটা কি। সো গ্রস কিছু আলোচনা বাদ দিয়ে একদম এক্স্যাক্ট যে কথাবার্তাগুলো, সেগুলো হচ্ছে আমি কোনোভাবেই ইউটিউবে পেতাম না। যার কারণে আমি ডিসাইড করেছিলাম যে আমার যে প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম সেগুলো নিয়ে এক্স্যাক্টলি পয়েন্ট আকারে কিছু আমি আলোচনা করব, যাতে করে একদম নতুন যারা প্রিপারেশন নিচ্ছি তাদের একটু হলেও উপকার হয়। আরেকটা কথা বলে রাখি, যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করে ফেলেছেন তারা হচ্ছে বস পাবলিক, তাদের এই ভিডিও না দেখলেও হবে। বাট যারা নতুন চাচ্ছেন যে ৪৭টা ডেডিকেটেডভাবে দেবেন, তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা খুবই উপকারী হবে। সো ফার্স্টেই যেটা আমি বলতে চাই যে এই যে কথাবার্তাগুলো, এগুলো আলোচনা করার আগে আমরা কয়েকটা টপিক আগে ভাগ করে নিয়েছি, যে জিনিসগুলো এই আঙ্গিকে যদি আলোচনা করা হয় তাহলে আমার মনে হয় যে একটু প্রিসাইজলি ব্যাপারগুলো আলোচনা করা হবে এবং এক্স্যাক্ট পয়েন্টগুলো আমরা টাচ করতে পারবো। যেখানে আমি লিখে রেখেছি যে টার্গেট রিসেন্ট বিসিএস, দেন হচ্ছে সিলেবাস সম্পর্কে একটু বলবো, দেন হচ্ছে বই সম্পর্কে বলবো, টপিক সাজানো, পড়া কমানোর কৌশল, সাবজেক্ট শেষ করার নিয়ম, তারপরে রিভিশন টেকনিক এবং পরিশ্রম ও ভাগ্য। এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে আমরা একটু ডিটেইল যদি আলোচনা করি, তাহলেই হচ্ছে একদম বেসিক থেকে বা একদম শুরু থেকে যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছি, আমার মনে হয় তাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। সো প্রথম যে পয়েন্টটা আমাদের রয়েছে সেটা হচ্ছে টার্গেট রিসেন্ট বিসিএস। আসলে এটা দ্বারা কি বোঝায়? আমি যদি ডিসাইড করি যে আমি রিসেন্ট যে বিসিএসটা রয়েছে প্রিলিমিনারি দেব, তাহলে আমার চিন্তাভাবনা এরকম থাকতে হবে যে এই প্রিলিমিনারিতেই আমার টিকতে হবে এনি হাউ। যেমন আমি যদি ৪৭-এর কথা চিন্তা করি, তাহলে ৪৭ মে মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময় পরীক্ষা হওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে। সো যেহেতু আমাদের ৪৭-এর জন্য এখন পর্যন্ত ৫ মাস আমরা সময় পাচ্ছি, তাহলে ৫ মাস কি আমার জন্য এনাফ? এই ৫ মাসে আমাদের আসলে প্রসিডিউরটা কী হবে প্রিপারেশনের, এইটা নিয়ে আমার একটু থিঙ্কিং দরকার। যদি আমার মনে হয় যে এই ৫ মাস সময় তো আসলে কম সময়, আমি নেক্সট বিসিএসটাকে টার্গেট করে পড়াশোনা শুরু করব, তাহলে আমার এই ধারণাটা পুরোপুরিভাবে ভুল এবং বেরিয়ে আসতে হবে। কেন? আমি এটা নিয়ে একটু আলোচনা যদি করি, আমরা দেখি যে যারা আমরা পাবলিক ইউনিভার্সিটি হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, ইউনিভার্সিটি পড়াশোনা করছি, যে ইউনিভার্সিটির পড়াশোনাটা মোটামুটিভাবে আমরা এত রেগুলার বেসিসে পড়াশোনা হয় না। পরীক্ষার আগের ১ মাস ১.৫ মাস আমরা দেখা যায় প্রচুর পড়াশোনা করি। অ্যান্ড পরীক্ষার আগে দিয়ে ২-৩ দিন আগে আমাদের মনে হয় ইস আর যদি ১ সপ্তাহ থাকতো, তাহলে মনে হয় আমি একদম ধুমায় আর একটু প্রিপারেশন নিতে পারতাম এবং ভালো একটা পরীক্ষা দিতে পারতাম। সেম ওয়েতে বিসিএসের আমরা যদি ৪৭কে টার্গেট না করে ৪৮ করি, তাহলে আমাদের এখনও মনে হবে অনেক টাইম আছে। সো আমরা একটু রিল্যাক্সে প্রিপারেশন নেই। তবে বিসিএস প্রিপারেশনের যে জায়গাটা, প্রিলিমিনারির যে জায়গাটা, এই জায়গাটা আসলে রিল্যাক্সে প্রিপারেশন নেওয়ার কোনো জায়গা না। আমরা যেদিন থেকে প্রিপারেশন শুরু করব, সেদিন থেকে ডাই হার্ড প্রিপারেশন আমাদের নিতে হবে। অ্যান্ড সেদিন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আদার্স অ্যাক্টিভিটিসগুলো আপাতত ১টা বছরের জন্য বা ৬ মাসের জন্য আমাদের অফ রাখতে হবে। সো আমরা যদি টার্গেট করি যে বিসিএস প্রিলিমিনারিতে আমাদের যে কোনো ওয়েতে টিকতে হবে, তাহলে আমাদের রিসেন্ট বিসিএস যেটা, অর্থাৎ যারা ৪৭-এর জন্য আমরা ফর্ম পূরণ করছি, এই ৪৭ বিসিএসকে টার্গেট করেই কিন্তু পড়াশোনা করতে হবে। এখন ৪৭-এর জন্য ডাইহার্ড পরিশ্রম করে যদি একটু গ্যাপ থাকে প্রিপারেশন, সেটা কিন্তু ৪৮-এ গিয়ে কাভার হয়ে যাবে। কিন্তু আমি যদি এখন থেকে ৪৮ বিসিএসকে টার্গেট করি, মনে করি যে আমার না আস্তে আস্তে প্রিপারেশন নেই, এই আস্তে ধীরে প্রিপারেশনটা বিসিএসের ক্ষেত্রে আমার মনে হয় খুব একটা ইফেক্টিভ নয়। ওই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ৪৭ বিসিএসকে টার্গেট করতে হবে। আল্লাহ তাআলা যদি ভাগ্যে রাখে, কারণ আমরা মানে সবাই জানি যারা বিসিএস রিলেটেড একটু পড়াশোনা করেছি তারাও জানি যে বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট রিভিশন অ্যান্ড লাক।
আমরা যত বেশি রিভিশন দিতে পারবো টেকনিক্যালি, যত বেশি বারবার রিভিশন করার পাশাপাশি আমাদের যদি ভাগ্য সহায় হয়, তাহলে এই যে প্রথম যে বিসিএস প্রিলিমিনারি রয়েছে এটাতেই কোয়ালিফাই করা সম্ভব। আমি যদি আমার নিজের ক্ষেত্রে বলি, আমি 43 বিসিএস ছিল আমার ফার্স্ট প্রিলিমিনারি। আমি অনেক চিন্তাভাবনা করেছিলাম যে 44-এর জন্য সিরিয়াসলি পড়াশোনা করব। আমি যে ভাইদের সাথে ম্যাচে উঠেছিলাম, ভাইরা আমাদেরকে বারবার করে বলেছিল, দীপ্ত এটার জন্য ভালো করে পড়াশোনা কর, হোপফুলি তোর এসে যাবে। সো আমি ওইটাকেই একদম খুব বেশি টার্গেট করে 8 মাসের মতো পড়াশোনা করার সময় পেয়েছিলাম এবং সুযোগ পেয়েছিলাম। সো 8 মাস পরে কিন্তু 43তম বিসিএস প্রিলিমিনারি আমার কোয়ালিফাই হয়ে গিয়েছিল। যার কারণে আমি বলছি যে টার্গেট যদি ফিক্স করেন আপনারা, তাহলে অবশ্যই এবং অবশ্যই রিসেন্ট যে বিসিএস অর্থাৎ 47কে ফোকাস করে আমাদের টার্গেট ফিক্স করতে হবে। এতে করে অ্যাটলিস্ট 47-এর আগে দিয়ে গিয়ে আমাদের মোটামুটি লেভেলের যারা একদম নতুন তারাও মোটামুটি লেভেলের একটা মানে প্রিপারেশন দাঁড়িয়ে যাবে। দেন পরীক্ষার হলের কন্ডিশন, লাক, আদার যে ফ্যাক্টরগুলো রয়েছে এগুলো সব কিছু মিলিয়ে কিন্তু কোয়ালিফাই করার চান্সটা অনেক বেড়ে যায়। সো এই হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, যে টার্গেট রিসেন্ট বিসিএস, অর্থাৎ আমাদের যে বিসিএসটা সামনে রয়েছে এটাকে টার্গেট করে আমরা শুরু করব। এরপরে শুরু যে করব, আসলে এই শুরু করার প্রসিডিউরটা কি, শুরুটা করব কিভাবে, এটা নিয়ে আমাদের মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে, যেগুলো আমরা ফার্দার আলোচনার মাধ্যমে একটা একটা করে দেখার ট্রাই করি। এরপরে যে জিনিসটা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের বিসিএস এর সিলেবাস। ওকে, সো সিলেবাস সম্পর্কে আমরা সবাই জানি, বিপিএসসির ওয়েবসাইটে গেলেই আমরা সিলেবাসটা পেয়ে যাব। তবে আমার কথা সফট কপির উপর ডিপেন্ড না করে বিসিএসের যে সিলেবাসটা রয়েছে বিভিন্ন গাইড বইয়েও দেওয়া রয়েছে, বিপিএসসির ওয়েবসাইটেও দেওয়া রয়েছে, অথবা কোনো বড় ভাই অলরেডি সিলেবাসটা লিখে ফেলেছেন তার কাছ থেকে আমরা হার্ড কপিটা সংগ্রহ করব, অথবা প্রিন্ট আউট করে হার্ড কপিটা বের করে নেব। এই যে হার্ড কপিটা আমরা বের করলাম, এতে হবে কি, সিলেবাস সম্পর্কে যখন আমরা কয়েকবার সিলেবাসটা পড়বো, আমি বলছি না একদম সিলেবাস মুখস্থ করতে হবে, তবে কয়েকবার যখন আমরা সিলেবাসটা একটু একটু করে পড়াশোনা করার ট্রাই করব, তখন অ্যাটলিস্ট আমাদের ব্রেনের মধ্যে এতটুকু আসবে যে আচ্ছা বিসিএসের 10টা সাবজেক্টে এই টপিকগুলো রয়েছে। এখন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো আনইম্পর্টেন্ট, কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আসে, এগুলো ফার্দার আলোচনা করছি। তবে অ্যাটলিস্ট আমার ধারণা থাকতে হবে যে বিসিএসের 10টা সাবজেক্ট রয়েছে প্রিলিমিনারির ক্ষেত্রে, অ্যান্ড এই 10টা সাবজেক্টে কী কী জিনিসগুলো রয়েছে এগুলোর একটা মানে আইডিয়া আমরা পেয়ে যাব সিলেবাসটা থেকে। কিন্তু অবশ্যই এবং অবশ্যই চেষ্টা করবেন যাতে করে আপনার কাছে সিলেবাসের হার্ড কপিটা থাকে, মাঝে মাঝেই সিলেবাসের হার্ড কপিটা দেখে একটু আইডিয়া নিতে পারেন। সো এই গেল হচ্ছে আমাদের সিলেবাস সংক্রান্ত আলোচনা। এরপরে আসি আমরা বই। ওকে, সো বইয়ের যে ব্যাপারটা আছে, বাজারে তো আপনারা জানেন এখন বিসিএস এর অনেকগুলো সিরিজের বই রয়েছে। সো বই হচ্ছে ডিটারমিন করা একান্তই আপনার ব্যাপার। আপনার আশেপাশে কোনো বড় ভাই থাকতে পারে, অথবা হচ্ছে আমার নিজের ইউটিউব চ্যানেল রয়েছে বিসিএস জার্নি উইথ দীপ্ত, এই চ্যানেলেও রেগুলার আপলোড দেওয়া হবে ভিডিও। পাশাপাশি আমার যে চ্যানেলটা রয়েছে ওখানে 47-এর জন্য আমি সুপার শর্ট বুক লিস্ট নামে আমি যে বইগুলো পড়েছিলাম সেই বইগুলো সাজেস্ট করা আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আদারওয়াইজ এই যে বইগুলো রয়েছে, আপনারা বইগুলো বাজারের মধ্যে যাবেন, গিয়ে আগে ভাইদের কাছ থেকে বা আপনাদের কোনো অভিজ্ঞ যদি টিচার থাকে বা বড় ভাই থাকে তাদের কাছে শুনে নেবেন যে ভাই বাংলা ব্যাকরণের জন্য আমি কোন কোন বইগুলো পড়তে পারি। সাপোজ আপনাকে বললো যে তুই অভিযাত্রী পড়তে পারিস, অথবা হচ্ছে অগ্রদূত পড়তে পারিস, 9-10-এর বাংলা ব্যাকরণ বইটা পড়তে পারিস। সো আপনি হচ্ছে আগের দোকানে যান, দোকানে গিয়ে 2-3টা বই নেন বাংলা ব্যাকরণের, নিয়ে লেখার ধরনটা দেখেন যে আমার আসলে কনভিনিয়েন্ট বই হচ্ছে এটা লেখার ধরনটা সুন্দর, তার মানে হচ্ছে আমি এই বইটা নিতে পারি। যেহেতু 2-3টা বই আমি অলরেডি নাম শুনে এসেছি, তার মানে 2-3টা বই কাছাকাছি মানের। অ্যান্ড বাজারে যে বইগুলো আছে ইনফরমেশন মোটামুটিভাবে 80-90% অলমোস্ট সেম। 5-10% বা 20% এপাশ ওপাশ হতে পারে, তবে খুব বেশি এপাশ ওপাশ কিন্তু হয় না। যার কারণে আপনার জন্য যেই বইটা মনে হবে যে এই বইটা হচ্ছে আমার জন্য কনভিনিয়েন্ট, আমি এই বইটা পড়ে মজা পাবো, বা এটা সাজানোর ধরনটা আমার সাথে যায়, সেই বইগুলোকে সিলেক্ট করে এক সেট বই কিনে নিতে হবে। এখন বই চুজের ক্ষেত্রে আমি বলি, আগেই একটু নাড়াচাড়া করে বইগুলো ভালো দেখে কিনতে হবে। কজ বিসিএস প্রিপারেশনের ক্ষেত্রে 10টা বই একবার পড়ার চেয়ে একটা বই 10 বার পড়াটা অনেক 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 সুইটেবল। আপনি যে কোনো ক্যাডার বড় ভাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার কাছের অনেক বড় ভাই যেহেতু ক্যাডার হয়ে গেছে, আমার ওনাদের সাথে সবসময় কনভারসেশন করার, প্লাস আমি 2 বছর 2.5 বছর যাবত এই অনলাইন প্ল্যাটফর্মে আসি, যার কারণে অনেক ক্যাডারদের সাথে আমার আলোচনা হয় এখন। সো ভাইদের কাছে আমি সবসময় একটা কথাই শুনি যে দীপ্ত সবসময় ফোকাস রাখতে হবে যে একটা বই আমি নিয়ে ওই বইটাই বারবার রিভিশন দেব, যাতে করে ওই বইয়ের পেজগুলো অ্যাটলিস্ট ব্রেনের মধ্যে চলে আসে। আমি রবীন্দ্রনাথ একটা বই থেকে পড়েছি, বলার সাথে সাথে যেন রবীন্দ্রনাথটা ওই বইয়ের কোন পেজের মধ্যে আসে এরকম একটা পেজ আমাদের ব্রেনে চলে আসে। তাহলে যখন প্রিলিমিনারি পরীক্ষা আমরা দিতে যাব, এক্সামের চাপের মধ্যেও ওই জিনিসটা স্ক্যাটার না থেকে আমাদের মধ্যে একটা রিজিড ইনফরমেশন থাকবে, আচ্ছা রবীন্দ্রনাথ তো ওখানে আছে, ওইটার আশেপাশেই এরকম কিছু একটা আছে। এই জন্য বই ডিটেকশনের ক্ষেত্রে আমার বুক লিস্টটা আপনারা দেখতে পারেন।
পাশাপাশিভাবে আপনাদের পরিচিত যারা অভিজ্ঞ এক্সপেরিয়েন্সড পার্সন আছে বিসিএস এর ব্যাপারে তাদের কাছ থেকে বইয়ের ব্যাপারটা একটা লিস্ট করে নিয়ে গিয়ে দোকানে দেখে একটা সেট ভালো বই কেনার চেষ্টা করবেন। সবগুলো একই কোম্পানির বা হচ্ছে একই পাবলিকেশনের বই লাগবে এরকম না, যেই সাবজেক্টের জন্য আপনার যেই বইটা ভালো লাগে সেই বইটা কালেক্ট করে নিয়ে ওই বইটা হচ্ছে বারবার করে রিভিশন দেওয়ার বা পড়ার একটা টেন্ডেন্সি তৈরি করতে হবে। আর বইয়ের মধ্যে ল্যাক অফ ইনফরমেশন থাকতে পারে, আমার মনে হতে পারে যে আচ্ছা আমি যে বইটা পড়ছি ফার্দার হচ্ছে মডেল টেস্ট দেওয়ার সময় আমি কিছু প্রশ্ন পাচ্ছি যেই প্রশ্নের উত্তরগুলো আমার বইয়ে নেই। ওই টপিকের পাশে আমি পেন্সিল দিয়ে আস্তে আস্তে করে ওই কোশ্চেনগুলো যদি আমরা লিখে রাখি বা ওই ইনফরমেশনগুলো যদি রেখে রাখি তাহলে কিন্তু আমি যে বইটা পড়ছি সেই বইটাই হচ্ছে ইনফরমেশনে ফুলফিল হয়ে যাবে। সো এগুলো হচ্ছে ফার্দার আলোচনা, যখন আমরা মডেল টেস্ট দিতে যাব বা হচ্ছে কয়েকবার রিভিশন হয়ে যাবে তখন আমরা আসলে আমার বইটাতে কি ইনফরমেশনের ল্যাকিংস আছে নাকি ঠিকঠাক আছে এটা আমরা বুঝতে পারবো। তবে একটা সেট বই খুব ভালোভাবে আপনারা যাচাই বাছাই করে ডিটারমিন হবেন যে এই বইটা আমি পড়বো বাংলা ব্যাকরণের জন্য, এই বইটা আমি পড়বো বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য, এই বইটা আমি পড়বো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য, বা ম্যাথ আমি এই বইটা থেকে করব। যখন এইভাবে করে একটা সেট বই রেডি হয়ে যাবে তারপরে হচ্ছে আপনার প্রিপারেশনের নেক্সট ধাপে যাব। এই নেক্সট ধাপটা কি? এই নেক্সট ধাপটা হচ্ছে টপিক সাজানো। এই জায়গাটা আমাদের জন্য একটা হিউজ ইম্পর্টেন্ট জায়গা। টপিক সাজানো বলতে আসলে আমরা কি বুঝি? সাপোজ বাংলা ব্যাকরণের কথা যদি আমি বলি, বাংলা ব্যাকরণে অলমোস্ট আপনারা দেখবেন যে 36 থেকে 40টা টপিক আছে হচ্ছে বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসে আমাদের বিসিএস প্রিলিমিনারিতে কতগুলো? বিসিএস প্রিলিমিনারিতে এখান থেকে আমাদের কোশ্চেন আসে হচ্ছে 15 মার্কের, আর সাহিত্য আসে আমরা জানি 20 মার্কের। এই টোটাল 35 মার্ক আমাদের বাংলা সাবজেক্টটার হচ্ছে প্রিলিমিনারিতে মার্ক ডিস্ট্রিবিউশন। ওকে, সো এই যে 15টা মার্কের জন্য এই যে 36 থেকে 40টা টপিক, এই টপিকগুলো কি সবগুলো সমানভাবে ইম্পর্টেন্ট হোক না হোক, আপাতত আমরা যেটা করব এই যে 36টা টপিক আমার একটা ডায়েরি আমি মেনটেন করব। এই ডায়েরির আমার কাজ কি? বাংলা প্রথম পত্র অথবা বাংলা দ্বিতীয় পত্র, বাংলা সাহিত্য, দেন ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, গণিত, তারপর মেন্টাল এবিলিটি, এইভাবে করে প্রত্যেকটার একটা একটা করে পেজ আমি আমার ডায়েরিতে মেনটেন করার ট্রাই করব। এখন আমি যেখানে বাংলা ব্যাকরণ লিখেছি, বাংলা ব্যাকরণে সুন্দর করে টপিকগুলো একটার পর একটা এই পেজের মধ্যে লিখে ফেলবো যে 1 নাম্বার টপিক সমাস, 2 নাম্বার টপিক সন্ধি, 3 নাম্বার টপিক কারক, এভাবে করে আমি টপিকগুলো জাস্ট আমার খাতার মধ্যে লিখে রাখবো। এখন যে কোনো বইয়ে দেখবেন আপনারা কোশ্চেন অ্যানালাইসিসে মোটামুটিভাবে জোর দেওয়া আছে, বইয়ের মধ্যে লেখা থাকে যে সমাজ থেকে এখন পর্যন্ত এতগুলো বিসিএসে কোশ্চেন আসছে, তারপরে হচ্ছে কারক থেকে এতগুলো প্রশ্নে কোশ্চেন আসছে, সন্ধি থেকে কোশ্চেন আসছে। সো আপাত দৃষ্টিতে আমি বারবার বলছি, প্রথমেই শুরু করেই কিন্তু কেউ বুঝতে পারবে না যে আচ্ছা সমাস অধ্যায়টাই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সমাসের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে। কোশ্চেন অ্যানালাইসিসের উপর আলাদা একটা ভিডিও দেবো, খুব মজার একটা ভিডিও হবে যে কোশ্চেনটা এক্স্যাক্ট কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি। ওই যে আমরা দেখি যে অনেক ক্যাডার ভাই বোনই হচ্ছে একদম কোশ্চেন অ্যানালাইসিসটা খুবই গুরুত্ব দেন, বলেন যে একদম শুরুতে কোশ্চেনগুলো নিয়ে বসতে হবে, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করতে হবে কোন জায়গা থেকে আসে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই আমি তো এর আগে কখনো বিসিএস প্রিপারেশন নেইনি। সাপোজ আমি নিজের কথা যদি বলি, আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম, আমি চিটাগং ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে থেকে কিন্তু আসলে সাধারণ জ্ঞান বা বাংলা সেকেন্ড পেপার এই জায়গাগুলো পড়ার সুযোগ কম ছিল, যেহেতু আমাদের একটা সায়েন্সের সাবজেক্ট এবং এগুলো হচ্ছে ল্যাবরেটরি বা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। সো সারাদিন আমাদের ফ্যাকাল্টিতে সময় দিতে হতো। সো যেহেতু আমি জানি না যে কোন টপিকগুলোর কোন জায়গাগুলো স্পেসিফিকভাবে ইম্পর্টেন্ট, সেহেতু আপাতত আমি সবগুলো টপিকে লিখবো। লিখে ওই যে গাইড বইয়ের মধ্যে যে মোটামুটিভাবে দেয়া আছে যে এখান থেকে এতগুলো প্রশ্ন আসে, এখান থেকে এতগুলো প্রশ্ন আসে, ওইটার ভিত্তিতে আমি একটু স্টার মার্ক করার চেষ্টা করব যে এই টপিকগুলো হয়তো বা বেশি ইম্পর্টেন্ট, এই টপিকগুলোতে আমি হচ্ছে পড়াশোনা করার চেষ্টা করব আগে। সো আমাদের প্রথম কাজ যে টার্গেট রিসেন্ট বিসিএস অর্থাৎ 47 দেবো, মানে 47-এর জন্য আমি পুরোপুরিভাবে ডিটারমাইন্ড। আগামী 5টা মাস আমি সময় কাজে লাগাবো এবং 10 থেকে 12 ঘন্টা করে দেব। দ্বিতীয় কথা হচ্ছে সিলেবাসটাকে আমি ডাউনলোড করে একটা হার্ড কপি আমার কাছে রাখবো, যাতে করে বিসিএস এর সিলেবাসটা সম্পর্কে অ্যাটলিস্ট আমার আইডিয়া থাকে যে আচ্ছা এই সাবজেক্টে এই টপিকগুলো রয়েছে। থার্ড যে কাজটা সেটা হচ্ছে বই কেনা, যেটা হচ্ছে আমি একটু আগেই বিশ্লেষণ করলাম যে কিভাবে একটা সেট বই আমরা ডিটেক্ট করব, ওই বইটা থেকে বারবার পড়ার মতো টেন্ডেন্সি তৈরি করব। 4 নাম্বার বা 4 নাম্বার যে কাজটা, এটা হচ্ছে আমাদের টপিক সাজানো, অর্থাৎ আমি প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন টপিকগুলো রয়েছে এগুলো আমার একটা ডায়েরি মেনটেন করে ওই টপিকগুলো লিখবো। এখন এই যে টপিকগুলো লিখে ফেলে এখনও কিন্তু আমি ইম্পর্টেন্ট টপিক বুঝতে পারছি না, আনইম্পর্টেন্ট টপিক বুঝতে পারছি না, এগুলো বোঝার ফার্দার কৌশল আমি একটু পরে বলবো। সো টপিকগুলো লেখানোর পরে যে কাজটা আমাদের সেটা হচ্ছে পড়া কমানোর কৌশল। সো আমরা পড়াটা কমাবো কিভাবে, এটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। আমি যেমন বাংলা ব্যাকরণের কথা বললাম, বা আমি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা চিন্তা করি, বাংলাদেশ অ্যাফেয়ার্সে আমরা জানি যে 10টা সাবজেক্ট টপিক রয়েছে। প্রথম টপিকটা যদি দেখি যে প্রাগৈতিহাসিক থেকে হচ্ছে
1947 সাল পর্যন্ত। ওকে, 1947 সাল পর্যন্ত। তো এই যে আমাদের টপিকটা রয়েছে 1947 সাল পর্যন্ত, এই জায়গাটা আমার যদি পড়তে যাই, আমি সাপোজ এটার জন্য একটা বই ডিটেক্ট করেছি যেটা হচ্ছে অগ্রদূতের বই, অথবা আমি ডাইজেস্ট থেকে পড়েছি, যেটাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ, যে বইটাই আমার হোক না কেন। সো আমি যখন পড়বো, এই পড়াটা পড়ার সময় প্রাগৈতিহাসিক থেকে 1947 পর্যন্ত যে টপিকগুলো রয়েছে এগুলো আমি প্রথমে ডিটেইল পড়ে ফেলবো। ওকে, সো ডিটেইল যখন আমি পড়লাম, ডিটেইল পড়ার পরে দেখলাম যে আমি এমনিতেই একটা উদাহরণ দিয়ে বললাম যে দক্ষিণ এশিয়ার ছোট্ট সবুজ সার্বভৌমত্ব দেশ বাংলাদেশ, এই দেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে। সো এই যে প্রথম কথাটুকু আমি বললাম, এটা কিন্তু কোনো ইনফরমেটিভ কথা না, এটা জাস্ট একটা পার্সপেক্টিভ, আমার বাংলাদেশটার উৎপত্তি কোথা থেকে সেটা জানতে পারলাম। তবে এই দেশ যে 1971 সালে স্বাধীন হয়েছে, এটা কিন্তু আমার জন্য ইনফরমেশন, ওকে, বা প্রিলিমিনারিতে আসার মতো একটা প্রশ্ন যে বাংলাদেশ কবে স্বাধীনতা অর্জন করেছে। সো এই যে যখন আমি একটা পেজের মধ্যে পড়তে যাব, পার্সপেক্টিভ যেগুলো আছে সেগুলো থাকার পাশাপাশি যখন আমি একটা করে ইনফরমেশন পাবো, ওই ইনফরমেশনের নিচে এইভাবে করে দাগ দিয়ে যাব, পেন্সিল দিয়ে দাগ দিয়ে যাব। তাহলে একটা পেজের মধ্যে সাধারণত ধরলাম 20টা বা 25টা লাইন আছে, 20টা বা 25টা লাইনই কিন্তু ইনফরমেশন না, 20টা বা 25টা লাইন পার্সপেক্টিভ বোঝানো হয়েছে। এখানকার মধ্যে দেখা যাবে যে 10 বা 12টা লাইন, 10 অথবা 12টা লাইন হচ্ছে আমাদের ইনফরমেটিভ লাইন আছে। সো আমরা প্রথমবার যখন পড়বো কোনো একটা টপিক, প্রথমে তো আমরা টপিক বাছাই করে নিয়েছি যে বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে এই টপিকগুলো পড়বো। সো টপিক পড়ার সময় প্রথমবার যখন পড়বো, ফুল টপিকটা পড়লে আমাদের কি হবে, পার্সপেক্টিভটা আমাদের জানা থাকবে। সাপোজ আমি সমাস পড়ছি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে, তো সমাস আমার প্রথমবার পুরো সমাসটাই পড়তে হবে। পড়ার পরে দ্বিতীয়বার আমি কি করব, যে একবার ইনফরমেশনগুলো দাগিয়ে ফেলবো। সমাস কি, আমি একটু সংজ্ঞাটা জেনে নিয়ে সমাস যে 8 প্রকার এটা আমি দাগিয়ে ফেললাম। হ্যাঁ, তো সেম ওয়েতে যে বাংলাদেশের অ্যাফেয়ার্সের যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়তে গেছি, ওখানে হচ্ছে দেখলাম যে আমরা হচ্ছে আমাদের 1947 সালে দেশভাগের পরে হচ্ছে ভাষা নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হয়, যার কারণে হচ্ছে 1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস গঠিত হয়। ওকে, একটা সাংস্কৃতিক সংগঠন, যেটা ভাষা আন্দোলন বিষয়ক প্রথম সংগঠন। সো এই ইনফরমেশনটা আমরা দাগিয়ে ফেলবো। এতে করে কি হবে, পুরো পেজটা যখন আমার পড়া হবে, আমরা পার্সপেক্টিভটা জেনে গেলাম, পাশাপাশি 10 থেকে 12টা লাইন আমরা দাগিয়ে ফেললাম হচ্ছে ইনফরমেশনটা। প্রথমবার পড়ার কারণে পার্সপেক্টিভ জানা শেষ, দ্বিতীয়বারে পড়ার সময় আমরা ইনফরমেশন দাগিয়ে ফেললাম। তৃতীয়বার যখন আমরা পড়বো, তখন শুধু ইনফরমেশনগুলো একটু মাথায় নেওয়ার ট্রাই করব, যে আসলে এই ইনফরমেশনগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, ইনফরমেশনগুলো পড়ি। চতুর্থবারে শুধু ইনফরমেশনগুলো একটু মেমোরাইজ করার ট্রাই করব। এখন আমি একটু কথা বলে রাখি যে বিসিএস প্রিলিমিনারির যে পড়াশোনাগুলো আছে, এগুলো হয়তো বা আপনারা অনেকেই ভাবতে পারেন যে যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করে গেছে এরা হয়তো বা ফটোগ্রাফিক ব্রেইনের, এরা হয়তো বা একবার পড়লেই হচ্ছে সব কিছু মুখস্থ হয়ে যায়। আসলে আমি অনেক ক্যাডার ভাইদের সাথে কথা বলেছি, আমি নিজেও টানা 3টা প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি, তো আমিও নিজেও মানে নিজের অবজারভেশনস থেকে এটা শেয়ার করছি। কারোই ব্রেন এরকম ফটোগ্রাফিক না, 2-1জন এক্সেপশন থাকতে পারে, কিন্তু এক্সেপশন কখনো উদাহরণ না। কারো এরকম ফটোগ্রাফিক ব্রেন না যে একটা জিনিস একবার পড়লো আর মুখস্থ হয়ে গেল। বিসিএস প্রিলিমিনারির পড়া একবার, 2বার অথবা 3বার পড়া আর না পড়া একদম একই জিনিস। অর্থাৎ আপনার একবার 2বার পড়ে এই ইনফরমেশনগুলো কখনো মুখস্থ থাকবে না। কারণ এখন ভাইয়া আমাদের ছোটোবেলার সেই ব্রেন না যে আমরা সরেও সরেয়া ক খ এবিসিডি একবার পড়লাম, একটু মুখস্থ করে নিলে সারা জীবন থাকবে। আপনি যারা পড়াশোনা যারা অলরেডি শুরু করেছেন, আপনারা দেখবেন পারা জিনিসগুলোই আমরা পারছি, নতুন জিনিসগুলো আমাদের ওইভাবে করে মেমোরাইজ হচ্ছে না। সো বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড রিভিশন। আপনার রিভিশনের মধ্যেই থাকতে হবে, বারবার করে রিভিশন দিতে হবে। কারণ হচ্ছে এই রিভিশনের মাধ্যমেই আপনি হচ্ছে কোনো রকম গিয়ে জিনিসগুলোকে ডেলিভারি দিয়ে হচ্ছে আসতে হবে প্রিলিমিনারির হলে। আপনারা দেখবেন যে অনেকেই দেখবেন যে ক্যাডার হয়ে গেছেন, হয়তো বা শিক্ষা ক্যাডার হয়ে গেছেন বা অন্য কোনো ক্যাডার হয়ে গেছেন, আবার হচ্ছে পরীক্ষা দিচ্ছেন প্রিলিমিনারির জন্য। ক্যাডার হওয়ার পরেও অথবা নন ক্যাডার হওয়ার পরেও পরের প্রিলিমিনারি গিয়ে ওই ভাইয়া বা আপু টিকছেন না অনেক সময়। কেন? জাস্ট বিকজ কনসিস্টেন্সি। বিসিএস প্রিলিমিনারিতে যদি আপনি 3 থেকে 4 মাস বা 6 মাস পড়াশোনার বাইরে থাকেন, পড়াগুলো আবার নতুন মনে হয়, যার কারণে আমাদের এই যে পড়া কমিয়ে আনার যে ব্যাপারটা আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমি যদি একটা পেজের 25 থেকে 26টা লাইনের মধ্যে 10 থেকে 12টা লাইন আমি ডিটেক্ট করতে পারি, বাকি লাইনগুলো ধরেন 5 থেকে 6 লাইনও যদি আমি স্কিপ করি, তাহলে একটা সাবজেক্টের বইয়ের মধ্যে দেখা যায় যে 250 থেকে 350 পেজ থাকতে পারে। এই 350 পেজের মধ্যে কতগুলো পেজ আমার বা কতগুলো লাইন আমার কমে যাচ্ছে, এটা কিন্তু এখান থেকে একটা ভাববার বিষয়। সো যেহেতু আমার কমে যাচ্ছে, ফার্দার যখন রিভিশন দেব তখন তো আমি ওই টপিকের পার্সপেক্টিভ জানি যে আমি তো একবার পুরো পড়েছি। দ্বিতীয়বার রিভিশন দেওয়ার পরে যদি আমি আবার পুরো পড়তে যাই, 10টা সাবজেক্ট রিভিশন দেওয়া ভাইয়া এত সহজ না। প্রথমবার যদি আপনার 3 মাসে শেষ হয় একবার শুধু রিডিং পড়া, সেকেন্ডবারে আপনার অবশ্যই টার্গেট নিতে হবে এই জিনিসটাকে 1.5 থেকে 2 মাসের মধ্যে নিয়ে আসার জন্য। সো প্রথমবার যদি 3 মাস লাগে, আমি যদি পরের বার
বারবার পড়ার সময় আবার সেম জিনিসগুলো পড়তেই থাকি, তাহলে তো আমার রিভিশনের সময়ও সেম টাইম লাগবে। সো যার কারণে কোনো একটা টপিক পড়ার সময় এইভাবে করে একটু যদি আমরা পড়াগুলো কমিয়ে আনি, ফার্দার যখন রিভিশন দেবো তখন শুধুমাত্র এই 10 থেকে 12টা লাইন প্রত্যেকটা পেজের পড়লে কিন্তু ওইটার চেয়ে কম সময় লাগবে। সাপোজ একটা পেজ পড়তে আমার আগের দিন লেগেছে হচ্ছে 10 মিনিট থেকে 15 মিনিট ভালোভাবে পড়ার জন্য, পরের দিন লাগছে ওইটাতে 5 থেকে 6 মিনিট বা 8 মিনিট, কারণ জাস্ট বিকজ আমি পড়াটাকে কমিয়ে এনেছি। প্রত্যেকটা সাবজেক্টের এই যে টপিক সাজানো কেন ইম্পর্টেন্ট, এই যে টপিক যে আমি সাজালাম, এই টপিক সাজানোর কারণেই কিন্তু আমরা একটা একটা করে টপিক পড়ছি আর পড়া কমিয়ে এনে এনে একটা একটা করে টপিকের মধ্যে টিক চিহ্ন দিচ্ছি। ওই যে আমি বললাম বাংলা ব্যাকরণের আমি 30টা টপিক সাপোজ লিখছি, একটা টপিক পড়া শেষ আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, 2 নাম্বার টপিক পড়া শেষ আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এইভাবে কিন্তু খুব সিকুয়েন্সিয়াল ওয়েতে আমার একটা স্ট্রাকচার প্রিপারেশন দাঁড়িয়ে যাবে। আর আমরা যদি এই টপিকগুলো খাতায় লেখা না থাকে, দেখা যাবে যে আমাদের প্রিপারেশনটা স্ক্যাটার হয়ে যাচ্ছে। আমি হয়তোবা আজকে বাংলা ব্যাকরণ পড়ে 2-3 দিন বা 4 দিন পরে ভুলেই যাচ্ছি যে আমি বাংলা ব্যাকরণের কতটুকু পড়েছিলাম। কিন্তু আমার যদি এইভাবে টপিকগুলো একটা খাতার মধ্যে লেখা থাকে, তাহলে একটা করে টপিক পড়ছি, পড়া কমিয়ে নিচ্ছি এবং টিক চিহ্ন দিচ্ছি, যার কারণে আমার স্ট্রাকচার ওয়েতে একবার শেষ হয়ে যাবে। এবং একবার যখন শেষ হয়ে যাবে, পরবর্তীবার রিভিশনের সময় শুধু ইনফরমেশনগুলো মেমোরাইজ করতে কিন্তু আমার এত বেশি টাইম লাগবে না। আর এখন যেহেতু আমাদের অ্যানালাইটিক্যাল ব্রেনটা একটু স্ট্রং, যেহেতু আমরা বড় হয়েছি, হয়তোবা মুখস্থ করার ক্যাপাসিটি কমে গিয়েছে, কিন্তু অ্যানালাইটিক্যাল যে বিষয়গুলো আছে বা বিশ্লেষণমূলক যে বিষয়গুলো আছে, সৃজনশীলতা আছে, এগুলো কিন্তু বেড়েছে। যার কারণে একটা পার্সপেক্টিভ পড়লে আমরা ওই টপিকটা কিন্তু ভুলে যাওয়ার কথা না। শুধু আমাদের দরকার ইনফরমেশনগুলো মেনটেন করা অথবা হচ্ছে মুখস্থ করা, মেমোরাইজ করা। সো এই ওয়েতে হচ্ছে আমরা পড়া কমাতে পারি। ওকে, সো পড়া হচ্ছে এইভাবে করে কমিয়ে ফার্দার রিভিশনের জন্য আমরা নিজেকে প্রিপেয়ার করতে পারি। এরপরে যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বা আলোচনার বিষয় প্রিলিমিনারি প্রিপারেশন শুরু করার জন্য, সেই জায়গাটা হচ্ছে আমাদের সাবজেক্ট শেষ করার নিয়ম। অর্থাৎ অনেকেই কোশ্চেন করেন, আমার যেহেতু হচ্ছে মোটামুটিভাবে একটা পপুলার বিসিএস চ্যানেল রয়েছে, আপনারা জানেন বিসিএস জার্নি উইথ দীপ্ত। সো ওখানের মধ্যে বেশ কিছু ভিডিও আপলোড করার কারণে আমাকে হচ্ছে কোশ্চেন করে যে ভাইয়া সাবজেক্ট কীভাবে শেষ করব, যে একটা একটা করে সাবজেক্ট শেষ করব নাকি সবগুলো সাবজেক্ট ওভারঅল একদিনে করে পড়বো। অর্থাৎ প্রতিদিন আমি কি প্রথমে টার্গেট নিব যে বাংলাদেশ অ্যাফেয়ার্সটা আমি 10 দিনে শেষ করব, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা 8 দিনে শেষ করব, এরকম করব, নাকি আমি প্রতিদিনই হচ্ছে পড়ার রুটিনের মধ্যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের আজকে প্রথম অধ্যায় বা হচ্ছে প্রথম অধ্যায়ের এতটুকু, ইন্টারন্যাশনালের এতটুকু, এভাবে করে পড়বো। ব্যাপারটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসলে। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন, এটার সাথে আপনারা একমত না হতে পারেন, স্বাভাবিক। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে যখন আপনারা ফার্স্ট প্রিপারেশনটা নেওয়া শুরু করবেন, তখন একটা একটা করে সাবজেক্টটা শেষ করবেন। যে ওই সাবজেক্টটার আসলে আমার তো এর আগে এই সাবজেক্ট সম্পর্কে তেমন আইডিয়া নাই, সো আমি আগামী 10 দিন টার্গেট করি যে 10 দিনে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সটা একবার পড়ে শেষ করব এবং পাশাপাশি পড়াটা কমিয়ে আনার চেষ্টা করব। তাতে করে বাংলাদেশ অ্যাফেয়ার্সের সব জিনিসগুলো আপনার মাথায় একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে হচ্ছে চলে আসবে। হ্যাঁ, যার কারণে কিন্তু নতুন অবস্থায় যদি আমি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ভূগোল, তারপরে হচ্ছে অন্য অন্য বিষয়গুলো, বিজ্ঞান, কম্পিউটার সব একই দিনই পড়া শুরু করে দেই, তাহলে দেখা যাচ্ছে যে আমার যে মেন্টালের মানে মাইন্ডের মধ্যে যে একটা সিকোয়েন্স দাঁড় করানোর কথা, এই সিকোয়েন্সটা থাকছে না। যাদের অনেক আগ থেকে পড়াশোনা করা অভ্যাস, যারা 3rd ইয়ার 4th ইয়ার থেকে পড়াশোনা শুরু করে দিয়েছেন, তারা হয়তো বা এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু যারা একদম নতুন তাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। এই জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা প্ল্যান করে আগে হচ্ছে একটা স্টাডি প্ল্যান দাঁড় করাবেন, দেন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে এতদিন করে ভাগ করে নেবেন। এতদিনে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স শেষ করব, এতদিনে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স শেষ করব, মোটামুটি 2 থেকে আড়াই মাস টার্গেট নেবেন। এই 2 থেকে আড়াই মাসে সবগুলো সাবজেক্ট একটা একটা করে শেষ করার ট্রাই করবেন। যখন ফুল শেষ হয়ে গেল, তারপরে যখন আপনারা রিভিশনে যাবেন, এই রিভিশনের ক্ষেত্রে রুটিনটা একটু অন্যরকম হতে পারে, তখন মিক্স আপ করে পড়তে পারি। তখন হচ্ছে আমরা 3টা করে সাবজেক্ট এক সপ্তাহ করে পড়তে পারি, যে আমি এই সপ্তাহটা বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং সাথে সাথে ভূগোল বা হচ্ছে সায়েন্স, এই 3টা সাবজেক্ট আমি আস্তে করে শেষ করে নেব। কারণ আমার তো পড়া আমি কমিয়ে নিয়েছি, ওই পড়া অনুযায়ী এবার তুলনামূলক কম সময় লাগবে, যার কারণে 10 দিনে আমরা 3টা সাবজেক্ট কমিয়ে নেব। এইভাবে করে মিক্স আপ করে ফার্দার যে রিভিশন টেকনিকটা আছে এটা করতে পারি। তবে প্রথম অবস্থায় আমার মনে হয় একটা একটা করে সাবজেক্ট শেষ করা ভালো। কিন্তু এখানেও একটু কথা আছে, যখন আমরা একটা একটা করে সাবজেক্ট শেষ করতে যাব, তখন অবশ্যই আমাদের 2টা জিনিস মাথায় রাখতে হবে, যে ইংলিশ এবং ম্যাথ, ইংলিশ এবং ম্যাথ, এই 2টা সাবজেক্ট আমরা কোনোদিনই স্কিপ করব না। কারণ আপনারা জব প্রিপারেশনের ক্ষেত্রে আপনারা জানেন যে যখন একটা জবের আমাদের ফাইনাল রিকোয়ারমেন্টে যায় বা রিটেন দিতে হয় অথবা হচ্ছে অন্য অন্য প্রিলিমিনারিগুলো দিতে হয়, সেখানে কিন্তু ইংলিশ এবং ম্যাথ সব সময়ের জন্য একটা ভাইটাল রোল প্লে করে। যারা ইংলিশ এবং ম্যাথে দুর্বল, তাদের জন্য আসলে যে কোনো জবটাই হচ্ছে অবটেইন করা একটু কষ্ট হয়ে যায়। তবে ইংলিশ এবং ম্যাথে যারা মোটামুটিভাবে কিন্তু একটু অ্যাক্টিভ বা হচ্ছে একটু ভালো, তাদের জন্য কিন্তু জব প্রিপারেশনটা অনেকটাই সহজ। এই জন্য যারা দুর্বল, যারা সবল, দুইজনকে মানে দুই
ক্যাটাগরির ক্ষেত্রেই হচ্ছে এই ইংলিশ এবং ম্যাথটাকে প্রত্যেক দিন রাখা উচিত। অর্থাৎ আপনি যখন শুরু করেছেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি 10 দিনে শেষ করব, ওই 10 দিনের মধ্যেও আপনি ইংলিশ ম্যাথ ভাগ করে নেবেন, আস্তে আস্তে করে পড়তে থাকবেন। তারপরে যখন আপনি ঠিক করেছেন যে এরপরে হচ্ছে আমি সায়েন্স ধরবো, সায়েন্স আগামী 5 দিন পড়াশোনা করব, ওই 5 দিনেও সকালবেলা ইংলিশ এবং ম্যাথ থাকবে। দেন হচ্ছে ভূগোল আপনি 3 দিন বা 4 দিনে শেষ করবেন ডিসাইড করেছেন, ওই ভূগোলের সকালে 3 দিন, ওই 3 দিন সকালেও হচ্ছে আপনার ইংলিশ এবং ম্যাথ থাকবে। অর্থাৎ ইংলিশ এবং ম্যাথ যখন করবেন, মানে অন্য অন্য সাবজেক্টগুলো একটার পর একটা শেষ করার যখন চিন্তা করবেন, তখনও অবশ্যই ইংলিশ এবং ম্যাথটাকে প্রতিদিনের পড়ার রুটিনে রাখতে হবে। তাতে করে যেহেতু বিসিএসে হিউজ মার্ক, তাছাড়া অন্য অন্য চাকরি যেমন প্রাইমারি, নিবন্ধন, যেখানেই বলেন না কেন ইংলিশ এবং ম্যাথ থেকে একদম ম্যান্ডেটরি কোশ্চেন হয়। সো ইংলিশ এবং ম্যাথটাকে স্কিপ করার দরকার নেই। ইংলিশ এবং ম্যাথটা রেখে প্রাথমিকভাবে যখন আপনারা শুরু করবেন তখন একটা একটা করে সাবজেক্ট শেষ করে তারপর 2 মাস বা 2.5 মাসে যদি একবার কমপ্লিট হয়ে যায় পুরো সিলেবাস, তখন আপনারা মিক্স আপ করে প্রিপারেশনটা নিতে পারেন। এই হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট ছিল যে সাবজেক্ট শেষ করার নিয়ম, অর্থাৎ সাবজেক্টটা শেষ করব আমরা প্রাথমিকভাবে একটা একটা করে, আর যদি শেষ হয়ে যায় একবার তখন মিক্স আপ করে। এটা কিন্তু আমি বারবার করে বলছি, এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের যদি এই টেকনিকটা পছন্দ না হয় তাহলে আপনারা আপনাদের মতো করে শেষ করতে পারেন, এটা নিয়ে কোনো সে নাই। তবে আমার যেটা সুবিধা মনে হয়েছে বা ভালো মনে হয়েছে আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এরপরে আসি হচ্ছে রিভিশন টেকনিক। ওই যে রিভিশন টেকনিকের ক্ষেত্রে আমি বললাম একটু আগে যে যদি আমরা টপিকের পড়াগুলো মোটামুটিভাবে গুছাই নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য রিভিশন দেওয়াটা সহজ হয়ে যাবে। কিন্তু টপিক সিলেকশন বা রিভিশন মানে টপিক সিলেকশন বা হচ্ছে আমার কাছে কোনো কিছু স্ট্রাকচারাল তৈরি নাই যে আমি একবার করে পড়া কমিয়ে নেই নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু রিভিশন দিতে আমাদের ওই আগের মতো অনেক বেশি টাইম লাগবে। সো আমরা ট্রাই করব যখন আমরা টপিকগুলো পড়ব তখন পড়া কমিয়ে আনার, যার কারণে পরবর্তীতে আমরা রিভিশনটা যত ভালো করে দিতে পারি। এবং রিভিশনের ক্ষেত্রে প্রিলিমিনারির ক্ষেত্রে বারবার বলছি যে বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট রিভিশন। যে যত বেশি রিভিশন দেবে সে তত বেশি এগিয়ে থাকবে এই কম্পিটিটিভ এক্সামে। কারণ আপনারা ভালোভাবে জানেন যে বিসিএস প্রিলিমিনারি যে জায়গাটা আছে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও মোটামুটি ভালোই রিপিট হয়। দেখা যায় যে 50 থেকে 60% কোশ্চেন হচ্ছে রিপিট হয় বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে। সো আমি যদি রিভিশন না দেই, আমি শুধুমাত্র অনেক বেশি পড়লাম, নতুন নতুন পড়া পড়লাম, কিন্তু আমার রিভিশন টেকনিকটা থাকলো না বা রিভিশন দেওয়াটাকে আমি স্কিপ করলাম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আপনার প্রশ্ন পরিচিত মনে হবে, আপনার প্রশ্ন পরিচিত মনে হবে কিন্তু এক্স্যাক্টলি দাগিয়ে আসা সম্ভব হবে না। আপনি মনে হবে এটা দেখে আরে এই প্রশ্ন তো আমি কোথাও না কোথাও পড়েছি, কিন্তু যারা একটু লিমিটেড পড়াশোনা করেছে, টপিক বাছাই করে একদম কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াশোনা করেছে, তারা একটা জিনিস বারবার পড়ছে আর আপনি নতুন নতুন জিনিস পড়ছেন। যার কারণে কেউ যদি 10টা প্রশ্নের মধ্যে সাপোজ যে বারবার একটা টপিক রিভিশন দিয়েছে সে 60টা প্রশ্ন পেয়েছে, এই 60টা কিন্তু কারেক্ট করার একটা হাই প্রবাবিলিটি রয়েছে। কিন্তু যে একবার দুইবার করে পড়েছে তারা দেখা যাবে যে 9টা কোশ্চেনই কমন পেয়েছে, এখানকার মধ্যে 4টা প্রশ্নের উত্তর ভুল হবে। আর বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে আমরা সবাই জানি যে নেগেটিভ মার্কিং 0.5 রয়েছে। তার মানে এই যে আমার 4টা প্রশ্ন ভুল হলো এটার জন্য যে শুধু 4 মার্ক কাটা গেল তা না, বরং 0.5 করে আরও 2 মার্ক আমার হচ্ছে লেস হয়ে গেল, অর্থাৎ মাইনাস হয়ে গেল। আমি সবসময় একটা কথা বলি যে বিসিএস প্রিলিমিনারি পারা প্রশ্ন পারলেই কোয়ালিফাই হবে, পারা প্রশ্ন ভুল করলেই হচ্ছে বিসিএস কোয়ালিফাই হবে না। পারা প্রশ্নগুলো পারার জন্য আমাদের বারবার করে রিভিশন দিতে হবে, কারণ রিভিশন যত বেশি দেব তত বেশি আমাদের কনফিউশন ক্রিয়েশন কম হবে, যার কারণে আমাদের হচ্ছে যেখানে আমরা দাগিয়ে আসবো শার্প দাগাবো, শার্প একটা মার্ক ক্যারি করার পসিবিলিটি রয়েছে। এই জন্য আমাদের জন্য রিভিশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এবং টপিক পড়ার সময় আমরা এমনভাবে কমিয়ে নেব যাতে রিভিশনে অ্যাটলিস্ট প্রথমবার আমরা যে পড়াশোনাটা করেছি তার চেয়ে কম সময় লাগে। ওকে, এই হচ্ছে রিভিশন টেকনিক। অ্যান্ড ফাইনালি হচ্ছে পরিশ্রম ও ভাগ্য। এখানে বেশ কিছু টপিক আলোচনার পাশাপাশি অনেকগুলো টপিক স্কিপ হয়ে গিয়েছে, যে টপিকগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করতে হবে, সে এখানে এই টপিকগুলো বললে অনেক বড় হয়ে যায় ভিডিও। আমি একদম বেসিক কথাগুলো বলার ট্রাই করলাম। হোপফুলি আপনারা যদি এভাবে সাজিয়ে নিজের প্রিপারেশনটা এখন থেকে শুরু করেন তাহলে 5 মাস এনাফ টাইম, একদম এনাফ বলা যাবে না, যারা আগে একটু টুকটাক পড়াশোনা শুরু করেছেন তাদের জন্য অনেকটাই অ্যাডভান্টেজ পাবেন। তবে একদম নতুন যারা তাদের জন্য 5 মাসটা একটু হার্ড হয়ে যায়, যদি কেউ এরকম থাকে যে কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছে আপনাকে বা হচ্ছে একদম অভিজ্ঞ কোনো বড় ভাইয়ের পরামর্শে আছেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তবে নিজে নিজে একটু টাফ হয়ে যায়। তবে যতই টাফ হোক না কেন সবশেষে যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ভাগ্য। কারণ বিসিএস প্রিলিমিনারি এমন একটা জায়গা যেখানে আপনি হয়তোবা
টপিক পড়ছেন বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আপনি হয়তো মাত্র 10টা টপিক পড়ছেন। এখন আপনার ভাগ্য এমন যে এই 10টা টপিক থেকেই আপনার হচ্ছে গ্রামারে আমরা জানি 20 মার্ক থাকে, এই 20 মার্কের মধ্যে 16টা বা 17টা কোশ্চেন চলে আসছে। আবার একজন দেখা গেছে যে অনেক বেশি টপিক পড়ার পরেও ওই যেই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিয়েছিল সেখান থেকে কোশ্চেন আসে নাই। এরপরে হচ্ছে হলের অবস্থা, অনেকে অনেক বেশি পড়াশোনা করে এমন বেশি হাইপার হয়ে যায় বা প্যানিক হয়ে যায় পরীক্ষার হলে, দেখা যায় যে বমি চলে আসছে, মাথা ব্যথা করছে, যার কারণে পারা প্রশ্ন ভুল করে দিয়ে আসে। আবার অনেকে গিয়ে খুব রিল্যাক্সে পরীক্ষা দিয়ে দেখা যায় যে যে জিনিসগুলো থেকে পড়ছে সেগুলো থেকেই প্রশ্ন আসছে, সেখান থেকেই হচ্ছে আলটিমেটলি উত্তর করতে পেরেছে। সো এই জন্যই হচ্ছে শুধুমাত্র এই টেকনিক বা হচ্ছে পড়াশোনার উপর না, পরিশ্রম তো অবশ্যই করতে হবে, পরিশ্রমের পাশাপাশি ভাগ্য একটা অনেক বড় ফ্যাক্ট। এই ভাগ্যের উপর জোর দিয়ে অর্থাৎ লাকে বিশ্বাস করে বা সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে নিজে সব সময় দোয়া করে যদি একটু টেকনিক অবলম্বন করে পড়তে থাকা যায়, কারণ আল্লাহ সব সময় পরিশ্রমের পাশে থাকবে। আমি সারাদিন হয়তো বা আড্ডা মারছি, ঘুরছি, আপনি এই সময়টা টেবিলে বসে পড়াশোনা করছেন, তো আপনার চেষ্টাটা দেখেও তো সৃষ্টিকর্তা খুশি হয়ে যেতে পারেন, খুবই স্বাভাবিক। সো আপনি যদি পরিশ্রম করতেছেন আপনাকে ফল দেবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহ তো ন্যায় বিচারক, সৃষ্টিকর্তা তো ন্যায় বিচারক। সো আপনি পরিশ্রম করছেন, ফলাফলটা আপনি পাবেন, এটাই স্বাভাবিক। যদি কোনো কারণে না পান হয়তো বা সেটাও আপনার মঙ্গলের জন্য, তবে ইন এ বেসিক ওয়ে একটা যেটা হচ্ছে আমরা এমনিতেই সাধারণভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে যারা পরিশ্রম করে আল্লাহ তাআলা তাদের সাথে থাকে, অর্থাৎ কখনোই হচ্ছে অন্যায় বিচার হয় না, ন্যায় বিচার হয়। যার কারণে আমাদের পরিশ্রমটা একদম শার্প থাকতে হবে। আগামী 5টা মাস আপনারা এরকম ডেডিকেশন রাখবেন যে আপনারা একটা প্ল্যান সাজানোর জন্য 2 থেকে 3 দিন নেবেন। 2 থেকে 3 দিন পরে থেকে আপনারা এমনভাবে প্রিপারেশনটা নেবেন, দিনে 10 থেকে 12 ঘন্টা যদি পড়াশোনা করা যায়, এমনও হতে পারে সব কিছু আপনার অনুকূলে চলে গিয়েছে, খুব কম সময় আপনার প্রিপারেশন হলেও প্রিলিমিনারি টপকায় যেতে পারেন। এবং প্রিলিমিনারি টপকালেই একবার প্রিলিমিনারি যে কোয়ালিফাই করে সে বারবার করে, কেন? কারণ হচ্ছে সেলফ কনফিডেন্স। একবার প্রিলিমিনারি কোয়ালিফাই হয়ে গেলে কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, আর প্রিলিমিনারি ফেল হয়ে গেলে দেখা যায় যে ডিপ্রেশন চলে আসে, আর ডিপ্রেশনে জিনিসগুলো আরও খারাপ হয়ে যায়। যার কারণে ডেডিকেশন দিয়ে 5টা মাস পরিশ্রম করেন, হোপফুলি একটা ভালো কিছু হবে, এবং প্রিলিমিনারি কোয়ালিফাই হলে আপনার ফার্দার যে প্রিলিমিনারিগুলো আসবে সেগুলো আরও সহজ হয়ে যাবে। সো এই ছিল মোটামুটিভাবে আলোচনা। টার্গেট রিসেন্ট বিসিএস মানে আমরা 47কেই টার্গেট করে পড়াশোনা শুরু করব। দেন হচ্ছে সিলেবাসের ব্যাপারে আমি বলেছি, বই কেনার ব্যাপারে বলেছি, টপিক সাজানোর ব্যাপারে বলেছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এবং টপিক সাজানোর পাশাপাশি কীভাবে আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝবেন যে একটা টপিকের কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এটা আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। দেন হচ্ছে পড়া কমানোর কৌশল আমি একটু আলোচনা করলাম, সাবজেক্ট শেষ করার নিয়ম একটু আলোচনা করলাম, রিভিশন টেকনিক, পরিশ্রম ও ভাগ্য। এই ওয়েতে যদি আমরা আগাই তাহলে একদম শূন্য থেকে যারা প্রিপারেশন নিচ্ছেন হোপফুলি তাদের জন্য সামনে একটা ভালো কিছু অপেক্ষা করছে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।